ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম মুসলিম দ্বীপরাষ্ট্র। কতগুলো দ্বীপ নিয়ে এর রাষ্ট্র গঠিত তা আজও নির্ণয় করা সম্ভব হয়নি। ধারণা করা হয় 17,000-এরও বেশি দ্বীপ আছে দেশটিতে। এর মধ্যে 6,000 দ্বীপে মানুষ বসবাস করে। দেশটি পূর্ব এশিয়া থেকে ওশেনিয়া অঞ্চল পর্যন্ত বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। সারা পৃথিবীর মানুষের কাছে ইন্দোনেশিয়া হলিডে ডেস্টিনেশন হিসেবে পরিচিত। অপূর্ব সুন্দর সব দ্বীপ নিয়ে ঘেরা ইন্দোনেশিয়া পর্যটন বান্ধব হলেও এখানে মুসলিম সংস্কৃতির প্রাধান্য রয়েছে। আজকে আমরা এই সুন্দর দ্বীপ রাষ্ট্র নিয়ে নানা জানা অজানা তথ্যই জানব। ইন্দোনেশিয়ার প্রাচীন নাম ছিল ইস্ট ইন্ডিয়া বা পূর্ব ভারত। অতীতে ইউরোপীয়রা পারস্যের পূর্বে অবস্থিত সকল দেশকে ইন্ডিজ নামে ডাকত। মার্কো পোলো প্রথম ইউরোপিয়ান যিনি ইন্দোনেশিয়ায় যান। তিনি মূলত মশলার খোঁজে এই দেশে গিয়েছিলেন। 16 শতকে ডাচরা এই দেশটি দখল করে নেয়। তারা এর নাম রাখে ডাচ ইস্ট ইন্ডিয়া। 300 বছরেরও বেশি সময় ধরে ডাচরা দেশটি শাসন করে। ফলে এখানে এখনও ডাচ সংস্কৃতির প্রভাব দেখা যায়। ইন্দোনেশিয়ার অধিবাসীরা অনায়াসে ডাচ ভাষায় কথা বলতে পারে। এমনকি ডাচ ভাষার অনেক শব্দ ইন্দোনেশিয়ার ভাষার সাথে মিশে গেছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রভাষা হচ্ছে বাহাসা ইন্দোনেশিয়া। এটি মালয়ী ভাষারই পরিবর্তিত রূপ। তবে অধিকাংশ লোক জাভানি ভাষায় কথা বলে। মজার ব্যাপার হচ্ছে পুরো ইন্দোনেশিয়া জুড়ে 700-এরও বেশি ভাষা প্রচলিত। 300 বছর ডাচ শাসনের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা ইন্দোনেশিয়া দখল করে নেয়। জাপানিদের সাহায্য নিয়ে ডক্টর সুকর্ণ ইন্দোনেশিয়ায় সরকার গঠন করেন এবং জাপানিদের বিশ্বযুদ্ধে সাহায্য করেন। কিন্তু বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হয়। এরপর ডাচরা আবার ইন্দোনেশিয়া দখল করার চেষ্টা করে। ব্রিটিশ সৈন্যদের সহযোগিতায় তারা অর্ধেক ইন্দোনেশিয়া দখল করে ফেলে। তখন দেশটি 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এক অংশ ডক্টর সুকর্ণর অধীনে এবং আরেক অংশ ডাচদের অধীনে। তবে ইন্দোনেশিয়ার জনগণ নিজেদের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যায়। 1949 সালে একটি সন্ধি প্রস্তাব গৃহীত হয়, যার মাধ্যমে ডাচরা ইন্দোনেশিয়া ছেড়ে চলে যায় এবং ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার সময় দেশটির অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। দীর্ঘদিন ডাচদের শোষণের কবলে পড়ে তারা দরিদ্র দেশে পরিণত হয়। অথচ দেশটির কৌশলগত অবস্থান অতি চমৎকার। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি অবস্থান হওয়ার কারণে এই 2 মহাসাগরে পাড়ি দেওয়া জাহাজগুলো ইন্দোনেশিয়ার ওপর দিয়ে যায়। সমুদ্রবন্দর ব্যবহার করে তারা তাদের অর্থনৈতিক উন্নতি লাভ করতে পারত। স্বাধীনতার পর তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দেশটি ধীরে ধীরে শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত হয়। বিশেষ করে এই দেশের পরিশ্রমী জনগণ এর পেছনে বিশেষ ভূমিকা রাখেন। ইন্দোনেশিয়ার জনগণের অধিকাংশই মুসলিম। এক হিসেব মোতাবেক 86.1% মুসলিম, 8.7% খ্রিস্টান আর 3% হিন্দু ধর্মের অনুসারী রয়েছে এখানে। ধর্ম পালন করার ক্ষেত্রে ইন্দোনেশিয়া অত্যন্ত কঠোর। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, প্রোটেস্টানিজম,
ক্যাথলিক ও কনফুসিয়ানিজম এই 6টি ধর্ম এখানে স্বীকৃত। একজন নাগরিককে পরিচয় লেখার সময় সে ধর্মে বিশ্বাস করুক বা না করুক যে কোনো একটি ধর্ম লিখতে হয়, তবে এর বাহিরে কোনো ধর্মের নাম লেখা নিষিদ্ধ। এই 6টি ধর্ম ব্যতীত অন্য ধর্মের অনুসারীরা এদেশে বিয়ে করতে পারে না। এমনকি কোনো মুসলিম নারী বা পুরুষ হজ সম্পাদন করা ছাড়া বিয়ের অনুমতি পায় না। তবে তাদের মধ্যে নানা ধরনের কুসংস্কারও প্রচলিত আছে, যেমন জন্মের 6 মাস পর্যন্ত শিশুর পা মাটিতে পড়তে দেয় না। তাদের বিশ্বাস মাটিতে পড়লে শয়তান শিশুর দেহে প্রবেশ করবে এবং জন্ম জন্মান্তর পর্যন্ত তা ঘটবে। ইন্দোনেশিয়ার লোকজনদের সাথে উপমহাদেশের বাঙালিদের একটি বিশেষ মিল রয়েছে। তারাও ভাত খেতে ভালোবাসেন। ভাত না খেলে তাদের খাবার পূর্ণ হয়েছে বলে মনে করেন না। তারা মশলা প্রধান খাবার খেতে পছন্দ করেন। মরিচ দিয়ে নারিকেল, দুধ, মাছ ও মুরগির তরকারি তাদের বিশেষ পছন্দের। ইন্দোনেশিয়ার খাবারে এমন বিচিত্র থাকার কারণ তাদের দ্বীপগুলোও বৈচিত্র্যময়। একই কারণে তাদের প্রাণী বৈচিত্র্য বিস্ময়কর। 1912 সালে এখানে 10 মিটার লম্বা একটা সাপ পাওয়া গিয়েছে। এ পর্যন্ত এত লম্বা সাপ আর কোথাও পাওয়া যায়নি। এছাড়াও কোমোডো ড্রাগন ইন্দোনেশিয়ার জাতীয় প্রাণীদের মধ্যে অন্যতম। এদের অন্য নাম ভারান। আমাজনের পর পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল আছে ইন্দোনেশিয়ায়। এখানে রয়েছে পৃথিবীর অন্যতম বৃহৎ রেইন ফরেস্ট। বিশ্বের সবচেয়ে বড় ফুল হয় ইন্দোনেশিয়ার বনাঞ্চলে। 5 ফুট উঁচু ও 4 ফুট প্রশস্ত রাফেলসিয়া আর্নল্ডি পৃথিবীর বৃহত্তম ফুল। বিশ্বের সবচেয়ে দুর্গন্ধযুক্ত ফুলও হয় ইন্দোনেশিয়াতে। টাইটান অ্যারাম বা মৃতদেহ ফুল নামে পরিচিত এই ফুলটির গন্ধ পচা পেঁয়াজের সাথে পচা মাংস রাখলে যেমন হবে অনেকটা তেমনই। এটি পৃথিবীর আদিমতম ফুল। একইভাবে ইন্দোনেশিয়ার দ্বীপগুলো নানা রকম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এদের মধ্যে রাজা আম্প্যাক আইল্যান্ড অন্যতম। নীলাভ পানির মাঝে ছোট ছোট পাহাড়গুলো চুলের মতো গাছপালা মাথায় নিয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে এখানে। সমুদ্রের নিচে অপূর্ব সৌন্দর্য দেখতে রয়েছে বুনাকেন দ্বীপ। স্কুবা ড্রাইভিংয়ের জন্য সারা বিশ্বে বিখ্যাত এই অঞ্চলটি। আরেকটি ব্যতিক্রমী দ্বীপের নাম নুসা পেনিদা। ড্রাগনের মতো দেখতে বলে একে কেউ কেউ ড্রাগন দ্বীপও বলে থাকেন। পাহাড়ের সিঁড়ি বেয়ে অনেক কষ্টে দ্বীপে পৌঁছাতে হয়। কখনো কখনো এখানে সাগরের ঢেউ এত তীব্র হয় যে এক ধাক্কায় তা মাঝ সাগরে নিয়ে যেতে পারে। আরও আছে আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে তৈরি লেক, যা দেখতে হলে যেতে হবে ফ্লোরেস দ্বীপে। এই দ্বীপে রয়েছে 3টি লেক, যার প্রতিটির পানির রং আলাদা আলাদা। তবে ইন্দোনেশিয়ার সবচেয়ে বিখ্যাত দ্বীপ হচ্ছে বালি। এটি ইন্দোনেশিয়ার মূল ভূখণ্ড থেকে বেশ দূরে অবস্থিত। উলওয়াটু মন্দির, মানকি পাহাড়, তাগালান রাইসফিল্ড তো আছেই, সাথে আছে বিখ্যাত সব নাইট ক্লাব। এছাড়াও পুরো দ্বীপ জুড়ে রয়েছে অসম্ভব সুন্দর সব রিসোর্ট, যা নববিবাহিতদের কাছে খুবই জনপ্রিয়। সারা দেশ জুড়ে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি। ইন্দোনেশিয়া দ্য রিং অফ ফায়ার আগ্নেয়গিরি দলের একটি অংশ।
রিং অফ ফায়ার গ্রুপের ৭৫ আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ায় অবস্থিত। ১৮১৫ সালে তাম্বারু পর্বতে অগ্ন্যুৎপাত হয়েছিল। এর কারণে সূর্য অগ্ন্যুৎপাতের ছায়ে ঢেকে যায়। সে বছর সূর্যকে দেখা যায়নি। ফলে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ০ ডিগ্রির নিচে নেমে যায়। এটাকে ইয়ার উইদাউট সামার বা গ্রীষ্মবিহীন বছর বলে অভিহিত করা হয়েছিল। আগ্নেয়গিরির কারণে ইন্দোনেশিয়া অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা। প্রতি বছর এখানে অসংখ্য ভূমিকম্প সংঘটিত হয়। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর দক্ষিণ সুমাত্রায় ৯.১ মাত্রার ভূমিকম্প আঘাত করলে ভয়াবহ এক সুনামির সূত্রপাত হয়। সে সুনামিতে সমুদ্রে প্রায় ১০০ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইন্দোনেশিয়ায় অনেক মানুষের খোঁজই মেলেনি আর। শুধু দেশটির আচেহ রাজ্যেই মারা গেছে ১,২৫,০০০ মানুষ। সুনামির বিরাট সব ঢেউ আছড়ে পড়ে গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছিল এ রাজ্যে। তবে সুনামি সেই ধাক্কা কাটিয়ে উঠে তারা এরই মধ্যে নিজেদেরকে অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নানা প্রাকৃতিক দুর্যোগ সামলে ইন্দোনেশিয়া পর্যটন নির্ভর অর্থনীতির মাধ্যমে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। তাই সারা পৃথিবী থেকে হাজার হাজার মানুষ দেশটিতে বেড়াতে যান। ফলে ইন্দোনেশিয়া হয়ে উঠেছে সারা বিশ্বের মধ্যে একটি আলোচিত রাষ্ট্র। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।